আসসালামু আলাইকুম। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কারক ও বিভক্তি থেকে প্রায় প্রত্যেক বছরই প্রশ্ন আসে। এই কারক ও বিভক্তি তোমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট, তুমি যেখানেই ভর্তি পরীক্ষা দাও না কেন। আজকের এই আলোচনায় কারক ও বিভক্তি আমি এমন ভাবে তোমাদের সাথে প্রেজেন্ট করব, তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যেখান থেকে প্রশ্ন আসুক না কেন এই টপিকে তোমাদের অন্তত কখনোই সমস্যা হবে না। আর কারক ও বিভক্তি যেহেতু একটু লং একটা টপিক, সেক্ষেত্রে একটা ক্লাসে তো এটা কমপ্লিট করা সম্ভব না, হয়তো 2 ঘন্টার মতো ক্লাস হয়ে যাবে। তো সেটা তো আসলে সম্ভব না, তার কারণে আজকে শুধু আমরা অধিকরণ কারকটা একদম কমপ্লিট করে ফেলবো। অধিকরণ কারকে তোমার অন্তত মানে কোনো সমস্যাই থাকবে না, এক কথায় যদি আমি বলি। দেখো, কারক ও বিভক্তির মধ্যে অধিকরণ কারক থেকেই তোমাদের নর্মালি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন বেশি আসে। তারপরেও দেখা যায় যে তোমাদের কারক ও বিভক্তির মধ্যে অন্যান্য টপিক থেকেও প্রশ্ন আসে, যেমন হচ্ছে অপাদান কারক, তারপর হচ্ছে করণ কারক, এইগুলো থেকে তোমাদের প্রশ্ন একটু বেশি হয়। আর এই অধিকরণ কারকের সাথে তোমাদের অনেক সময় যে কাজটা হয় যে অপাদান কারকের সাথে একটু প্রবলেম হয়। তো আজকের ক্লাসটা করো, তাহলে দেখবে যে তোমাদের এই সংক্রান্ত যে প্রবলেমগুলো ছিল, এই প্রবলেমগুলো তোমার হচ্ছে থাকবে না। আজকে আমরা অধিকরণ কারক একদম টু দা পয়েন্টে একদম শেষ করে ফেলবো। অধিকরণ কারকের যত আলোচনা আছে সবকিছু আজকের একটা ভিডিওতে সম্পূর্ণ হয়ে যাবে তোমাদের। দেখো, কারক বিভক্তি আসলে কি? কারক বিভক্তি হচ্ছে ক্রিয়াপদের সঙ্গে বাক্যের বিশেষ্য ও সর্বনামের যে সম্পর্ক, সেটাকে আসলে কারক বলা হয়। এবং কারক শব্দটা হচ্ছে একটা সংস্কৃত ভাষার শব্দ। তোমাদের এখানে এই যে সংজ্ঞা যেটা দেয়া আছে, এটা আসলে একটা ইম্পর্টেন্ট একটা তথ্য এখানে আছে, সেটা হচ্ছে যে ক্রিয়াপদের সঙ্গে তোমাদের বাক্যের বিশেষ্য সর্বনামের যে সম্পর্ক, সেটাকে কারক বলে, এবং এটা হচ্ছে একটা সংস্কৃত ভাষা শব্দ। তো এখান থেকে তোমাদের যদি একটু মানে ডিফিকাল্ট টাইপের প্রশ্ন হয়, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো দিতে পারে, তার কারণে এগুলো তোমরা একটু মনে রাখবে। এবং কারক বিভক্তি তুমি যখন হচ্ছে সলভ করবা, তখন কিন্তু তোমার এই বিভক্তি, আমাদের যে 7 প্রকার বিভক্তি আছে, এই বিভক্তি কিন্তু তোমাদের প্রায়শই কিন্তু কাজে লাগবে। তার কারণে এই বিভক্তি গুলার উপরে তোমার একটা দক্ষতা রাখা প্রয়োজন। এবং বিভক্তি মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় কোন বিভক্তিতে আসলে মানে কোন শব্দগুলো আছে সেগুলো তোমার জানা প্রয়োজন। তাহলে তুমি যখন কারক নির্ণয় করবে, তখন হচ্ছে তুমি অনেকটাই সুবিধা পাবে। দেখো, আমাদের যে 7 প্রকার বিভক্তি আছে, তার মধ্যে প্রথম যে বিভক্তি সেটা হচ্ছে শূন্য এবং স্বরেয়। আমি অধিকরণ কারকে যাওয়ার আগে তোমাদের মানে বেসিক কিছু ধারণা দিচ্ছি। এই বেসিক ধারণাগুলা তোমার শেখার যে হচ্ছে বিষয়, সেটা হচ্ছে আরো বেশি ত্বরান্বিত করবে। তারপরে দ্বিতীয় যে বিভক্তি আছে, দ্বিতীয় বিভক্তি, সেটা হচ্ছে কে রে, কে রে। আর তৃতীয় বিভক্তির মধ্যে কি আছে দেখো, দ্বারা, দিয়া, কর্তৃক। তারপরে চতুর্থ বিভক্তিতে তুমি যখন আসবে, এটা হচ্ছে দেখো এখানেও কে রে আছে। আবার হচ্ছে দ্বিতীয় বিভক্তির মধ্যেও তোমাদের কি ছিল, কে রে। কিন্তু তোমাদের চতুর্থ বিভক্তি তুমি কিভাবে বুঝবে? এই চতুর্থ বিভক্তিতে যদি কে রে থাকে, সেটা হচ্ছে সম্প্রদান কারকে ইউজ হবে, ঠিক আছে? সম্প্রদান কারকে, এটা জাস্ট মনে রাখো। আর এখানে আরো কি আছে, জন্যে, নিমিত্তে। আর পঞ্চম বিভক্তির মধ্যে কি কি আছে, হতে, থেকে, চেয়ে। ষষ্ঠী বিভক্তির মধ্যে হচ্ছে র এবং এর। আর সপ্তম বিভক্তির মধ্যে হচ্ছে এ, অ, দে। তো এইগুলা তোমরা হচ্ছে একদম টানা মুখস্থ করে রাখবে, ঠিক আছে? এখন আমরা হচ্ছে আমাদের যে অধিকরণ কারক, এটা হচ্ছে আমরা শিখবো। এই অধিকরণ কারকে তোমাদের আশা করি কোনো প্রবলেম থাকবে না। আর এখানে তুমি যদি এই টপিকটা খুব ভালোভাবে শিখতে চাও, অবশ্যই আমি যখন তোমাদের সাথে আলোচনা করছি, তখন অবশ্যই তোমরা হচ্ছে খাতায় নোট করে রাখবে। হ্যাঁ, নোট করে রাখবে এবং খুবই অ্যাটেনশন দিয়ে এই ক্লাসটা সম্পূর্ণ করতে হবে তোমার। দেখো, তুমি জাস্ট মনে রাখো যে অধিকরণ কারক মানে হচ্ছে তোমাদের কাল বা সময়, সময়ের নির্দেশক কোনো শব্দ থাকবে, বা হচ্ছে কাল নির্দেশক, স্থান নির্দেশক কোনো শব্দ থাকবে। এখানে দেখো সংজ্ঞায় কি বলা আছে, যে ক্রিয়া সম্পাদনের কাল বা সময় এবং স্থানকে অধিকরণ কারক বলে। মানে যদি দেখো যে কোনো একটা শব্দের মধ্যে বা কোনো একটা বাক্যের মধ্যে তোমাদের কোনো স্থান নির্দেশক কোনো কিছু বোঝাচ্ছে, অথবা কাল বা সময় নির্দেশক কোনো কিছু বোঝাচ্ছে, তাহলে সেটা তুমি অবশ্যই মনে করবা সেটা হচ্ছে অধিকরণ কারক। আর নরমালি অধিকরণ কারকের মধ্যে তোমাদের সপ্তমী বিভক্তি এ অতে, এই বিভক্তি হচ্ছে ইউজ হয় অধিকরণ কারকে। আমি তোমাকে যে একটু আগে যে বিভক্তির কথা বললাম, এইসব কারণে হচ্ছে তোমাদের বিভক্তি প্রয়োজন। অধিকরণ কারকের মধ্যে তোমাদের সপ্তমী বিভক্তি হচ্ছে কাজে লাগে। এবং এই অধিকরণ কারকের মধ্যে জাস্ট মনে রাখো কোনো একটা স্থান বোঝাবে অথবা কোনো সময় বোঝাবে। এখন এটা তুমি কিভাবে নির্ণয় করবে? দেখো, তার আগে তোমাদের আরো একটা কথা বলছি, সেটা হচ্ছে যে তোমাদের এই অধিকরণ কারক নরমালি হচ্ছে 3 প্রকার। এই 3 প্রকারের মধ্যে কি কি আছে দেখো, একটা হচ্ছে স্থানাধিকরণ, যেটা হচ্ছে স্থানকে নির্দেশ করবে, আর একটা হচ্ছে কালাধিকরণ, আর একটা হচ্ছে ভাবাধিকরণ। এই 3 প্রকার হচ্ছে অধিকরণ কারক। তো তোমাদের যদি একটু কঠিন প্রশ্ন হয়, তাহলে হচ্ছে এখানে এইভাবে প্রশ্ন আসবে যে নিচের কোনটি কোন কারক। তো এখানে উল্লেখ থাকবে যে ধরো অধিকরণ কারকের মধ্যে কালাধিকরণ দেয়া আছে, আবার করণ কারক দেয়া আছে, বা সম্প্রদান কারক দেয়া আছে। মানে এখানে সরাসরি অধিকরণ থাকবে না, তোমাকে একটু মানে ট্র্যাপে ফালানোর জন্য মানে এই টাইপের প্রশ্ন হতে পারে, তবে এইরকম একটু কম হয়। জাস্ট মানে কালাধিকরণ বা ভাবাধিকরণ থাকলে তোমাদের অপশনের মধ্যে অধিকরণটাই
উল্লেখ থাকবে, তারপরে তোমাদের এইগুলা শেখা বেশি প্রয়োজন। তো আমাদের প্রথমে হচ্ছে আমরা স্থানাধিকরণটা একটু ভালো করে শিখি। দেখো, যদি কোনো স্থানকে বোঝায়, কোনো একটা বাক্যের মধ্যে যদি কোনো স্থান বোঝায়, হ্যাঁ, এখানে তোমাদের এই যে স্থান সূচক যেটা আছে এইটার মধ্যে তোমাদের অনেক বেশি কনফিউশন লাগতে পারে। তার কারণে এটা তোমরা খুব ভালোভাবে অ্যাটেনশন দিয়ে এইটুকু তোমরা একটু শিখো। কারণ তোমাদের অপাদান কারক এবং অধিকরণ কারক এইটা তুমি যদি খুব মানে ডিপলি না শিখো, তাহলে হচ্ছে এই দুইটার মধ্যে কনফার্ম তোমার হচ্ছে একটা ঝামেলা লেগে যাবে। কারণ দুইটার মধ্যে স্থান আছে, একটার মধ্যে বিচ্যুত হয় আর একটার মধ্যে হচ্ছে বিচ্যুত হয় না, স্থির অবস্থা থাকে। এই জিনিসটা বোঝার জন্য তোমার হচ্ছে অবশ্যই ডিপলি অ্যানালাইসিস করে এই বিষয়টা শিখতে হবে। তো তুমি একটু ক্লাসটা অ্যাটেনশন দিয়ে দেখো, তাহলে আশা করি প্রবলেম থাকবে না। যদি কোনো স্থানকে বোঝায়, জাস্ট মনে রাখো, যদি কোনো স্থানকে বোঝায় তাহলে যে স্থানটা বোঝালো ওই স্থান সূচক যে শব্দটা আছে না, ওইটাই হবে হচ্ছে অধিকরণ কারক। যেমন এখানে আমাদের যে এক্সাম্পল গুলো আছে এগুলো একটু দেখো। 1 নম্বর এক্সাম্পলে বলা আছে যে গাড়িটি স্টেশনে রয়েছে। গাড়িটি কোথায় রয়েছে? স্টেশন। এখন তুমি জাস্ট একটু চিন্তা করো যে গাড়িটি স্টেশনে রয়েছে, এখানে স্থান কোনটা? স্থান কি গাড়ি? গাড়ি কি স্থান? রয়েছে এটা কি স্থান? না, স্থান হচ্ছে স্টেশন। স্টেশন হচ্ছে ধরো এটা হচ্ছে একটা স্টেশন, এখানে হচ্ছে একটা স্থান এবং এখানে হচ্ছে ধরো একটা গাড়ি আছে। তো স্টেশনটা হচ্ছে একটা স্থান, একটা জায়গা। ওই জায়গা সূচক বা স্থান সূচক যে শব্দটা একটা বাক্যের মধ্যে থাকবে ওইটাই হবে হচ্ছে অধিকরণ কারক, এবং ওইটার মধ্যে এটা হচ্ছে স্থানাধিকরণ অধিকরণ কারক। ঠিক আছে, তারপর দেখো 2 নাম্বার যে এক্সাম্পল দেয়া আছে, এখানে কি বলা আছে যে খিলি পান দিয়ে ওষুধ খাবে। তো একটা সময় ধরো মানে অনেকদিন আগে আর কি, হ্যাঁ, ধরো আমাদের 2-3 জেনারেশন আগে বা হচ্ছে 2 জেনারেশন আগে, তো মানুষ হচ্ছে যে সময় আসলে সেরকম ওষুধ খাওয়াতে সেরকম অভ্যস্ত ছিল না, ইস্টু ছিল না, তখন আসলে তারা পান খেত, পানের ভিতরে হচ্ছে ওষুধ রেখে তখন হচ্ছে পানটা খেত। তো এখন পান হচ্ছে একটা স্থান, ধরো এটাই হচ্ছে একটা স্থান, এইটার উপরে হচ্ছে একটা ওষুধ রাখলাম, তাহলে এই পানটা হচ্ছে একটা জায়গা বা স্থান এবং এইটা হচ্ছে অধিকরণ কারক। তুমি যদি এইভাবে মানে ভিজুয়ালাইজ করে তুমি যখন হচ্ছে মানে একটা জিনিস শিখবা, তখন দেখবা যে তোমার কাছে জিনিসটা অনেক বেশি সহজ হয়ে গেছে। তো এই খিলি পান যেটা আছে এইটা হচ্ছে একটা স্থান। তো ইন্টারেস্টিং বিষয় তাই না, যে খিলি পান আবার হচ্ছে এগুলা কিভাবে হচ্ছে একটা স্থানকে নির্দেশ করে, কিন্তু এটাই স্থান। ব্যাকরণের অধিকরণের মধ্যে এটাই হচ্ছে স্থান। তারপরে দেখো 3 নাম্বার, এখানে কি বলা হচ্ছে যে পুকুরে মাছ আছে। পুকুরে মাছ আছে, তো এখানে স্থান কোনটা? স্থান অবশ্যই হচ্ছে পুকুর। পুকুর হচ্ছে একটা জায়গা বা স্থান, ওই স্থানের ভিতরে হচ্ছে কি আছে? মাছ আছে। তার মানে এই যে এখানে যে আন্ডারলাইন যেটা দেয়া আছে পুকুর, এইটাই হচ্ছে অধিকরণ কারক। তারপরে পাশে দেখো কি বলা হচ্ছে যে বনে বাঘ আছে। তো এখানে জায়গা কোনটা বা স্থান কোনটাকে বোঝাচ্ছে? বন। ধরো এটা হচ্ছে একটা বন, তো এই বনের এখানে হচ্ছে একটা বাঘ আছে। তো এটাই কি হলো? এটা হচ্ছে একটা স্থানাধিকরণ অধিকরণ কারক। এই বনটাই হচ্ছে একটা স্থান এবং এইটা হচ্ছে অধিকরণ। তারপরে দেখো এখানে কি বলা হচ্ছে যে আকাশে চাঁদ উঠেছে। এটা হচ্ছে একটা আকাশ, তো এখানে হচ্ছে একটা চাঁদ উঠছে। তো আকাশে যেহেতু চাঁদ উঠছে এবং আকাশ হচ্ছে একটা জায়গা বা স্থান, ওই আকাশের মধ্যে হচ্ছে বা আকাশে হচ্ছে চাঁদ উঠেছে, তাহলে এখানে এই আকাশটাই হচ্ছে একটা অধিকরণ কারক। তারপর হচ্ছে ঘাটে নৌকা বাঁধা আছে। নৌকা ঘাটে নৌকা বাঁধা আছে, তাহলে এই ঘাট কি একটা স্থান হলো না? একটা জায়গা হলো না, যে ওই জায়গার মধ্যে হচ্ছে নৌকাটা বাঁধা আছে। তো এখানে এই ঘাটটাই হচ্ছে একটা অধিকরণ কারক। তারপর দেখো কি বলছে যে বাড়ি থেকে নদী দেখা যায়। বাড়ি থেকে কি দেখা যায়? নদী। তো বাড়ি হচ্ছে একটা জায়গা বা স্থান, ওইখান থেকে হচ্ছে একটা জিনিস তুমি দেখতে পাচ্ছ, তো এটা হচ্ছে একটা স্থান। তারপরে তিলে তৈল আছে। তিলে তৈল আছে, তো তিলে তৈল আছে, তিলে তৈল যদি থাকে তাহলে তিল একটা জায়গা, ওই জায়গার ভিতর কি আছে? তেল আছে। তারপরে পুকুরে মাছ আছে, অনুরূপভাবে সেরকম যে পুকুরে একটা জায়গা ওইখানে মাছ আছে। তারপরে হচ্ছে চোখে বৃষ্টি পড়ে। তুমি ধরো এইভাবে তাকিয়ে আসো, চোখের উপরে বৃষ্টি পড়তেছে, তাহলে চোখটাও হচ্ছে একটা স্থান, একটা জায়গা। চোখই হচ্ছে একটা জায়গা এবং ওইখানে হচ্ছে বৃষ্টি পড়তেছে, মানে চোখে যে স্থান তুমি বলছো ওইটাই হচ্ছে স্থানাধিকরণ এবং ওইখানে বৃষ্টি পড়ছে, তার মানে এটা হচ্ছে অধিকরণ। তো এই বিষয়গুলা একটু ইন্টারেস্টিং। দেখো আমি তোমাদের এখানে একটা প্রশ্ন দিচ্ছি, তোমরা যারা পারো তারা হচ্ছে এখানে অ্যান্সারটা করবা। সেটা হচ্ছে যদি তোমরা হয়তো অনেকে জানতে পারো, যারা জানো তারা একটু প্রশ্নের অ্যান্সারটা দিবা যে তিলে তৈল হয়। তিলে তৈল হয়, এই যে এখানে যে তোমাদের একটা প্রশ্ন দিলাম, কুইজ দিলাম, তিলে তৈল হয়, এটা কোন কারক সেটা একটু জানাও। তো এখানে কি বলছি যে তিলে তৈল আছে, এটা তো অধিকরণ, কিন্তু তিলে তৈল হয় দুইটা তো একই টাইপের, এটাও তোমার জায়গা মনে হতে পারে, কিন্তু এটা কোন কারক? এটা কিন্তু অধিকরণ না। এটা কোন কারক সেটা একটু জানাও। আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে এইগুলা হচ্ছে শিখবো একদম টু দা পয়েন্ট। তারপরে দেখো এই স্থানাধিকরণ যে অধিকরণ কারকটা আছে এইটা হচ্ছে 3 প্রকার। এই 3 প্রকারের মধ্যে কি কি আছে দেখো। এক প্রকার হচ্ছে ঐকদেশিক, আর এক প্রকার হচ্ছে অভিব্যাপক, আর এক প্রকার হচ্ছে বৈষয়িক। এইগুলাও খুবই সহজ, আমরা হচ্ছে জাস্ট 2 মিনিটের মধ্যে এই বিষয়টাও আমরা একদম ক্লিয়ার করে ফেলবো। তুমি জাস্ট একটু অ্যাটেনশন দিয়ে
ক্লাসটা করতে থাকো। তো এখানে দেখো আমরা প্রথমে হচ্ছে ঐকদেশিক অধিকরণ যে কারক আছে ওইটা হচ্ছে প্রথমে দেখি। ঐকদেশিক মানে কি? ধরো একটা বিশাল স্থান, হ্যাঁ, তুমি জাস্ট হচ্ছে একটু অ্যাটেনশন দাও, এটা তোমার কাছে একটু কঠিন একটু মনে হবে না। ধরো হচ্ছে বিশাল একটা স্থান আছে, বিশাল একটা স্থানের যে কোনো একটা অংশে যদি কোনো ক্রিয়া সংঘটিত হয় বা সম্পাদিত হয়, তখন ওইটাই হয়ে যাবে কি? ঐকদেশিক অধিকরণ কারক। এটা আসলে কিভাবে দেখো, এখানে আমাদের যে প্রথম প্রশ্ন, এখানে বলা হচ্ছে যে পুকুরে মাছ আছে। তো পুকুরে মাছ আছে, তো এটা তো আমরা জানি এটা অধিকরণ, কিন্তু এটা ঐকদেশিক কিভাবে? ঐকদেশিক হওয়ার একটা রিজন হচ্ছে একটা বড় একটা জায়গা থাকবে, সেই বড় জায়গার মধ্যে যে কোনো একটা জায়গার মধ্যে কোনো একটা ক্রিয়া সংঘটিত হবে। তো পুকুরে যেহেতু মাছ আছে, পুকুর হচ্ছে একটা জায়গা, তো পুকুর তো অনেক বড় জায়গা, ধরো হচ্ছে পুকুর তো হচ্ছে এত বড়, তো পুকুর তো এত বড়, কিন্তু মাছ তো পুকুরের সম্পূর্ণ জায়গা জুড়ে থাকে না, যে কোনো একটা নির্দিষ্ট জায়গাতেই তো থাকে, তাই না? পুরো পুকুর ভরাই তো মাছ থাকে না। তুমি দেখবা যে সন্ধ্যার বেলা বা হচ্ছে রাতের বেলা দেখবা পুকুরের কিনারে হচ্ছে বা পাড়ের দিকে হচ্ছে মাছ চলে আসে, তো মাঝখানে সেরকম মাছ থাকে না। ধরো হচ্ছে এখানে মাছ আছে, এখানে মাছ আছে, এখানে মাছ আছে, এখানে মাছ আছে, এখানে আছে, এখানে আছে। তো তাহলে এটা কি পুকুরের সম্পূর্ণ জায়গা জুড়ে কি মানে ক্রিয়াটা বা হচ্ছে মাছ কি আছে? না। তার কারণে এটা হচ্ছে ঐকদেশিক, মানে বিশাল একটা স্থান থাকবে, ওইটার মধ্যে যে কোনো একটা স্পেসিফিক জায়গার মধ্যে ক্রিয়াটা সংঘটিত হবে। ঠিক আছে, যেমন এখানে বলা আছে দেখো, পুকুরের যে কোনো একটা স্থানে, তারপর হচ্ছে বনে বাঘ আছে। তো এখানে এটা হচ্ছে ওই ঐকদেশিক, এটা ঐকদেশিক এবং এটা ঐকদেশিক। তো অনুরূপ ভাবে দেখো, বনে বাঘ আছে, সম্পূর্ণ জায়গা বনের জায়গা জুড়ে কি বাঘ থাকে? না, একটা নির্দিষ্ট জায়গায় তো বাঘ থাকে। তো এটা হয়তো হয়তো তোমরা বুঝতে পারছো। তারপর হচ্ছে আকাশে চাঁদ উঠেছে, তো তুমি যখন উপরের দিকে তাকাও, সম্পূর্ণ আকাশ জুড়ে কি চাঁদ থাকে? না, একটা জায়গায় থাকে না, একটা নির্দিষ্ট জায়গায় থাকে। তো তার কারণে এটা হচ্ছে ঐকদেশিক। তারপর হচ্ছে অভিব্যাপক। অভিব্যাপক তুমি হচ্ছে কিভাবে আইডেন্টিফাই করতে পারো? দেখো, এই অভিব্যাপক এবং ঐকদেশিক এই দুইটা হচ্ছে একটা অপরের হচ্ছে ভাইস ভার্সা, মানে একটা হচ্ছে অপরের বিপরীত। যেমন আমরা ঐকদেশিকে দেখলাম যে হচ্ছে বিশাল একটা স্থানের মধ্যে যে কোনো একটা নির্দিষ্ট জায়গার মধ্যে হচ্ছে একটা ক্রিয়া সংঘটিত হবে, আর যেটা হচ্ছে অভিব্যাপক, সেটা হচ্ছে একটা জায়গা থাকবে, সম্পূর্ণ জায়গা জুড়েই হচ্ছে ওই ক্রিয়াটা সংঘটিত হবে। এটা কিভাবে দেখো, দেখো এখানে বলা আছে যে সমগ্র আধার ব্যাপ্ত করে হচ্ছে বিরাজমান থাকে। যেমন এখানে দেখো প্রথম যে প্রশ্নটা আছে যে তিলে তৈল আছে, এখানে এটা হচ্ছে অভিব্যাপক, এটা হচ্ছে অভিব্যাপক। তো তিলে তৈল আছে, তো এখন তুমি কি বলতে পারবে? তিল হচ্ছে খুবই ক্ষুদ্র একটা মানে কণা, তো তুমি কি বলতে পারবে যে এটা হচ্ছে একটা তিল? ধরো তিল হয়তো তোমরা অনেকে দেখেছো যে তিলের হচ্ছে একদম এই যে কোনায় হচ্ছে জাস্ট হচ্ছে তেল আছে, আর কোথায় আর কোথাও তেল নেই। এটা কি তুমি বলতে পারবে? বলতে পারবে না। মানে ধরতে হবে যে তিলের যে একটা ক্ষুদ্র কণা, ওইটা সম্পূর্ণ জায়গা জুড়ে হচ্ছে তেল আছে, মানে সম্পূর্ণ জায়গা জুড়ে হচ্ছে একটা বিষয় বা হচ্ছে একটা জিনিস হচ্ছে বিরাজমান, তার কারণে এটা হচ্ছে অভিব্যাপক। তো অনুরূপ ভাবে দেখো পরেরটা যে নদীতে পানি আছে, তো তুমি তো বলতে পারবে না যে হচ্ছে এটা হচ্ছে একটা নদী, তো নদীর মানে এখানে পানি আছে, এখানে বাদ, আবার এখানে পানি আছে, এটা তো বলতে পারবে না। পানি থাকলে নদীর সম্পূর্ণ জায়গা জুড়ে থাকে। এখন তুমি বলতে পারবে না যে নদী তো হচ্ছে শুষ্ক মৌসুমে চর জাগে, তো ওইটা আসলে তোমার ওই সেন্সে চিন্তা করলে হবে না। নদীর আসলে সম্পূর্ণ জায়গা জুড়ে হচ্ছে কি থাকে? পানি থাকে। তো এইভাবে হচ্ছে তোমার মানে বিষয়টা বুঝতে হবে। তো এরপরে আরেকটা হচ্ছে বৈষয়িক। আমরা যে তিন প্রকার যে স্থানাধিকরণ দেখলাম, ওইটার মধ্যে আরেকটা হচ্ছে বৈষয়িক। বৈষয়িক কি? ধরো এখানে দেখো, বিষয় বিশেষে বা হচ্ছে কোনো বিশেষ গুণে যদি কারো কোনো দক্ষতা বা ক্ষমতা থাকে, সেটাই কি হবে? সেটাই হবে হচ্ছে বৈষয়িক অধিকরণ কারক। যেমন এখানে তোমরা একটু উদাহরণগুলো দেখো, যেমন এখানে কি বলা হচ্ছে যে সানি অঙ্কে কাঁচা কিন্তু ইংরেজিতে ভালো। তাহলে এখানে কি একটা মানে বিশেষ গুণের কথা বলছে না, বিশেষ গুণের কথা বলছে, তার মানে এটা হচ্ছে বৈষয়িক অধিকরণ কারক। তারপর দেখো পরেরটা যে আমাদের সেনারা সাহসে দুর্জয়, যুদ্ধে অপরাজেয়। তো এটা কি একটা বিশেষ দক্ষতা বা গুণের কথা বলা হচ্ছে না, তার কারণে এটা হচ্ছে বৈষয়িক অধিকরণ কারক। এরপরে আমাদের হচ্ছে কালাধিকরণ আছে, আর একটা হচ্ছে ভাবাধিকরণ আছে। তাহলে হচ্ছে আমাদের এই অধিকরণ কারক এখানেই শেষ। আর এই যে কালাধিকরণ, ভাবাধিকরণ, এগুলো হচ্ছে খুবই ছোট ছোট, মানে সেরকম আলোচনা না, আলোচনা আসলে স্থানাধিকরণের মধ্যে একটু বেশি। তার আগে আমি তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা চাইলে আমাদের বর্তমান একটা রানিং কোর্স রয়েছে, সেটা হচ্ছে ধরো তোমরা যারা ভার্সিটিতে 6 ইউনিট বা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেবে, বা যারা হচ্ছে ধরো বাংলা, তারপর ইংরেজি এবং জিকে তে ভর্তি পরীক্ষা দেবে বিশ্ববিদ্যালয়, সেটা তোমাদের যে কোনো বিশ্ববিদ্যালয় হতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয় 6 ইউনিট হতে পারে, রাবি ইউনিট বা অন্য যে কোনো বিশ্ববিদ্যালয় তুমি ধরতে পারো।
তো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের উপরে আমাদের হচ্ছে বাংলা ইংরেজি জিকের উপরে আমাদের একটা স্পেশাল কোর্স বর্তমানে রানিং আছে, তোমরা চাইলে এখানে ভর্তি হতে পারো। এখানে তোমরা মোট হচ্ছে 60টা ক্লাস পাবে। এই 60টা লাইভ ক্লাসের মধ্যে বাংলাতে হচ্ছে 20টা, ইংরেজিতে 20টা এবং জিকেতে হচ্ছে 20টা, মোট হচ্ছে এখানে তোমরা 60টা ক্লাস পাচ্ছ। আমাদের কয়েকটা ক্লাস হয়েছে, যে ক্লাসগুলো হয়েছে সেগুলো তোমরা হচ্ছে রেকর্ড ক্লাস পেয়ে যাবে। আর এখানে আমি যেরকম তোমাদের একটা বিষয় টপিকটা একদম বেসিক থেকে পড়াচ্ছি, আমাদের কোর্সের যে আউটলাইন ওইখানে হচ্ছে এখানে যতটুকু তোমাদের বেসিক থেকে পড়ানো হচ্ছে এর চাইতেও বেশি বেসিক থেকে আমাদের ওইখানে কোর্সের মধ্যে একদম ধরে ধরেই শিক্ষার্থীদের পড়ানো হয়। তো তুমি চাইলে আমাদের ওখানে অ্যাড হতে পারো, আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, যদি তুমি মনে করো যে ওখানে ভর্তি হতে চাও তাহলে এই নাম্বারে হচ্ছে তুমি যোগাযোগ করবে। এই নাম্বারে তুমি কল দিতে পারো, ফোনে কল করতে পারো, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপে জানাতে পারো। ফোনে কল দিতে পারো, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম, তুমি যেটা তোমার কাছে সুইটেবল লাগে তুমি সেখানেই জানাতে পারো, ঠিক আছে। আর আমাদের এখানে ভর্তি ফি হচ্ছে 1500 টাকা, মাত্র 1500 টাকায় তুমি তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রিপারেশন একদম কমপ্লিট করে ফেলতে পারবে। আমাদের প্রত্যেকটা ক্লাসের সাথে কিন্তু তোমরা এক্সক্লুসিভ শিট পাবে। তারপর তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে ওইখানে কিন্তু আমরা রিটেনের উপরে কিন্তু তোমাদের সাপোর্ট দেবো, রিটেনের ক্লাস পাবে। তারপর রাজশাহী ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দেবে ওইখানে কিন্তু তোমাদের ম্যাথ আইকিউ থেকে প্রশ্ন আসে, ওইটার উপরে কিন্তু তোমাদের সাপোর্ট থাকবে। মোট কথায় হচ্ছে একদম কমপ্লিট প্যাকেজ। তো এর বাইরে তোমার বাংলা ইংরেজি জিকে নিয়ে আর কোনো চিন্তা করা লাগবে না, আমাদের যে শিটগুলো দেখাবো ওইগুলো পড়লে তোমরা অনেক বেশি সহায়তা পাবে। যাই হোক, তোমরা যারা ভর্তি হতে চাও ওইখানে যে নাম্বার দেখালাম ওই নাম্বারে হচ্ছে যোগাযোগ করতে পারো। এছাড়া আমাদের ভিডিওর যে ডেসক্রিপশন বক্স সেখানেও তোমরা যোগাযোগ করতে পারো। এখন আমরা পরবর্তী ইয়াটা দেখি, কালাধিকরণটা দেখি। কালাধিকরণটা আসলে কিরকম? যদি কোনো সময়কে বোঝায়, এটা হচ্ছে অনেক সহজ। যদি কোনো সময়কে বোঝায় তাহলে সময় সূচক যে শব্দটা থাকবে ওইটাই হবে হচ্ছে অধিকরণ কারক, ঠিক আছে। কালাধিকরণ, অধিকরণ কারক। যেমন এখানে আমি তোমাদের প্রথম যে প্রশ্নটা দিয়েছি এটা কি দেখো, প্রভাতে সূর্য ওঠে। তো প্রভাত কি? প্রভাত কি ভোরবেলা না? ভোর। তো ভোর তো একটা সময়, একটা সময়কে নির্দেশ করছে না, ইন্ডিকেট করছে না, সময়কে নির্দেশ করছে। তার মানে এটা হচ্ছে কালাধিকরণ, অধিকরণ কারক, মানে খুব ইজি। তারপরে হচ্ছে বসন্তে কোকিল ডাকে। তো বসন্ত কি? বসন্ত একটা সময়, একটা কালকে নির্দেশ করছে বা একটা সময়কে নির্দেশ করছে। তার মানে এখানে বসন্ত যে শব্দটা আছে বা স্থান সূচক যে শব্দটা আছে ওইটাই হচ্ছে এই কালাধিকরণ, অধিকরণ কারক। তারপরে হচ্ছে 30 বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে। তো এখানে এই যে 30 বছর, 30 বছর কি একটা স্থান, দুঃখিত একটা সময়কে বলছে না, একটা সময়কে বলছে, তার কারণে এটা হচ্ছে কালাধিকরণ। তারপরে হচ্ছে 4 নম্বরে যে সকালে সূর্য ওঠে। তো এখানে সকালটা কি? সকালটা ডেফিনেটলি এটা হচ্ছে একটা সময়, তো তার কারণে এটা হচ্ছে কালাধিকরণ, অধিকরণ কারক। তো এখন আমাদের কালাধিকরণ তুমি বিশ্বাস করো জাস্ট এই পর্যন্ত, এর বাইরে কিছু না। তুমি জাস্ট হচ্ছে আমি এখানে তোমাদের ফাউন্ডেশন যেটা দেখিয়ে দিলাম বা তোমাদের যে কনস্ট্রাকশন যেটাকে বলে ওইটা আমি তোমাদের বিল্ড আপ করে দিলাম। এখন তোমরা জাস্ট হচ্ছে নিজের মতো করে একটু প্র্যাকটিস করবে, দেখবে তোমাদের অধিকরণ কারক একদম শেষ, আর কোনো প্রবলেমই নেই। আমাদের এর বাইরে হচ্ছে তোমাদের উপাদান কারকের উপর একটা ক্লাস নেওয়া লাগবে, আর বাকি যে কয়েকটা থাকবে ওইগুলো একটা ক্লাসে কমপ্লিট করা যাবে। এখন দেখো ভাবাদিকরণ এইটা কিরকম, এই কারকটা কিরকম। যদি কোনো একটা স্পেসিফিক বিষয়, হ্যাঁ, কোনো একটা স্পেসিফিক বিষয় বা হচ্ছে কোনো একটা বস্তুর ফলে যদি অপর একটা বস্তু সম্পূর্ণরূপে হচ্ছে কমপ্লিট হয়, হ্যাঁ, বা হচ্ছে ঘটে, তাহলে যে বিষয়ের জন্য ঘটলো, হ্যাঁ, সেটাই হবে হচ্ছে ভাবাদিকরণ কারক। তো এটা হয়তো তোমরা বুঝতে পারতেছো না, আমি তোমাকে আমার মতো করে শর্টকাটে বুঝাই। সেটা হচ্ছে ধর একটা বস্তু বা একটা বিষয় ওইটার কারণে অপর একটা বস্তু বা বিষয় সম্পূর্ণরূপে ঘটছে, মানে হালকা পাতলা ঘটেনি বা হচ্ছে কম বেশি ঘটেনি, সম্পূর্ণরূপে ঘটছে, তাহলে সেটাই কি হবে? সেটাই হবে হচ্ছে এই ভাবাদিকরণ, অধিকরণ কারক। আমি তোমাদের হচ্ছে এখানে বুঝাই। যেমন হচ্ছে এটা ধরো হচ্ছে একটা সূর্য, এটা হচ্ছে সূর্য। তো সূর্য যখন উদিত হয় বা হচ্ছে সূর্য যখন আমরা দেখতে পাই ভোরবেলা, তো সূর্য যখন হচ্ছে উঠে, ধরো এটা হচ্ছে পৃথিবী, হ্যাঁ, এটা হচ্ছে পৃথিবী। তো তুমি কি বলতে পারবে যে হচ্ছে ধরো বাংলাদেশের কথাই ধরো, তো ধরো এটা হচ্ছে বাংলাদেশের অংশ। তো বাংলাদেশের মধ্যে তুমি কি বলতে পারবে যে সূর্য ওঠার পরে বাংলাদেশের হচ্ছে ধরো সিলেট অঞ্চলে হচ্ছে সূর্যের আলো আসছে, কিন্তু আমাদের এই রাজশাহী অঞ্চলে এখনো আলো আসেনি, এটা কি বলতে পারবা? না। আমরা যখন সকালবেলা দেখি তখন তো আমরা সব জায়গায় দেখি যে সূর্য উঠছে এবং সব জায়গায় হচ্ছে কি হয়েছে, আলো দ্বারা হচ্ছে সম্পূর্ণ একটা বিষয় সংঘটিত হয়ে গেছে। তো এখানে তুমি আর বলতে পারবে না যে পৃথিবীর এই পাশে তো হচ্ছে সকাল হলে ওই পাশে তো রাত হয়, এই বিষয়টা আবার তুমি এখানে আনতে পারবে না। এই বিষয়গুলো তোমার একটু বুঝতে হবে। তো এখানে দেখো কি বলা হচ্ছে যে সূর্যোদয়ে অন্ধকার দূর হয়। তো সূর্যোদয়ে যেহেতু অন্ধকার একদম দূর হয়ে যাচ্ছে, তার কারণে এটা হচ্ছে
ভাবাদিকরণ, মানে একটা বিষয়ের ফলে সম্পূর্ণ জিনিস কি হয়ে গেল, দূর হয়ে গেল। তারপরে কান্নায় শোক মন্দীভূত হয়, মানে এখানে বোঝানো হচ্ছে ধরো কেউ যখন কষ্টে থাকে তখন একটু কান্নাকাটি করলে ওই শোকটা হচ্ছে প্রশমিত হয়। তো এটা বোঝানো হচ্ছে যে কান্না করলে হচ্ছে শোকটা কি হয়ে যায়, মানে অনেক বেশি প্রশমিত হয়ে যায়, জাস্ট এইটাই। তো এর বাইরে আসলে তোমাদের সেরকম কোনো কিছুই না। তুমি যদি মানে আমি তোমাদের যতটুকু দেখালাম, যে অংশগুলো দেখালাম, এটা তুমি যদি একটু মানে ভালোভাবে তুমি যদি একটু ভিজুয়ালাইজ করো এবং তুমি যদি এভাবে পড়ো তাহলে দেখবা যে খুবই সহজ। এখানে তো আমি তোমাদের অধিকরণ কারক দেখালাম, এটা মানে শুধু অধিকরণ কারক না, প্রত্যেকটা টপিক হচ্ছে এরকম সহজ। তুমি তোমার জাস্ট হচ্ছে একটু মাথা খাটিয়ে ব্রেন খাটিয়ে হচ্ছে জাস্ট করতে হবে প্রত্যেকটা টপিক। তুমি সমাজ ধরো বা ইংলিশের ক্ষেত্রে তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা ন্যারেশন যেটাই ধরো না কেন, প্রত্যেকটা টপিক এরকম। দেখো আমি তোমাদের একটু আগে যে কোর্সের কথা বলছিলাম যেটা আমাদের চালু হয়েছে, তো এখানে আমাদের কয়েকটা ক্লাস হয়েছে, তো এই ক্লাসগুলো তোমরা রেকর্ড পাবে। তো ওই কোর্সের এটা হচ্ছে আমাদের লেকচার প্ল্যান। একটু লেকচার প্ল্যানটা আমি একটু তোমাদের জাস্ট 1 মিনিটে দেখিয়ে দেই, এটা একটু তোমরা দেখে নাও। আমরা হচ্ছে এভাবে ক্লাস নিচ্ছি, এখানে যতগুলো টপিক তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা টপিক হচ্ছে তোমাদের একদম বেসিক থেকে পড়ানো হবে। তুমি স্টুডেন্ট যেরকমই হও না কেন, তোমার আহ, আমি তোমাদের ইনশিওর করছি তোমাদের কোনো টপিকের উপরে সমস্যা থাকবে না যদি আমাদের ক্লাসগুলো করো এবং তোমাদের যে গাইডলাইন গুলো দেওয়া হবে ওই অনুযায়ী তুমি যদি প্রিপারেশন নিতে পারো, আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না। এখানে তোমরা মোট 60টা ক্লাস পাবে। তো আমি তোমাদের সবাইকে রিকমেন্ড করবো আমাদের এখানে অ্যাড হতে পারো, তোমাদের ভর্তি পরীক্ষায় বেস্ট একটা সাপোর্ট আমাদের এখান থেকে পাবে। আর আমরা কিন্তু এখানে দেখো তোমাদের কম্প্রিহেনশনের উপরে ক্লাস নেব। তো কম্প্রিহেনশনে কিছু ট্রিক্স আছে, ওইগুলো অ্যাপ্লাই করলে কম্প্রিহেনশন তুমি ভালো করতে পারবে, যদিও কম্প্রিহেনশনে কোনো ট্রিক্স কাজে লাগে না তুমি যদি ভোকাবুলারি না জানো। তো আমি এখানে তোমাদের আবারও নাম্বারটা দিয়ে দিচ্ছি, যদি কেউ মনে করো এই যে এখানে এই নাম্বারে হচ্ছে তোমরা যোগাযোগ করবে, 01855986894। এই নাম্বারে তোমরা ফোনে কল দিতে পারো, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যে কোনো একটা মাধ্যমে আমাদের জানাতে পারো। তো আজকের ক্লাসে পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে। আর তুমি যদি কোনো স্পেসিফিক কোনো ক্লাস চাও সেটা কমেন্ট করে জানাতে পারো।